হ্যালো হ্যালো আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা 2016 এসএলএসটি এবং আরএলএসটি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর ফোরামের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি। প্রথমেই কলকাতা প্রেস ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদেরকে তাদের এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে দেওয়ার জন্য, এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা আমাদের কথা আপনাদের মধ্য দিয়ে বিভিন্ন স্তরে পৌঁছে দিতে চাই। প্রথমে বলে রাখি 2016 এসএলএসটি এবং আরএলএসটি সমস্ত নিয়ম সমস্ত পদ্ধতি মেনেই আমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছিল। আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, সঠিক সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, আমাদের ভেরিফিকেশন হয়েছিল ডকুমেন্টস, আমরা ভাইভাতে বসছিলাম পার্সোনালিটি টেস্টে, এবং পরবর্তীকালে কাউন্সিলিংয়ের মাধ্যমে রেকমেন্ডেশন পাই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে দীর্ঘ 6 বছর সসম্মানে শিক্ষকতা করি। কিন্তু আমরা দেখতে পাই আমাদের এই চাকরি থাকতে থাকতেই হঠাৎ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মাননীয় অভিজিৎ গাঙ্গুলির রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের চাকরি জীবনে একটা অনিশ্চয়তা নেমে আসে। কোন রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়, এবং শুনলে আপনারা অবাক হবেন, আপনারা অনেকেই জেনেছেন বা জেনে নাও থাকতে পারেন। আপনাদেরকে বলে রাখি, আমরা আজকের দিনে একটা 10 টাকার নোট হাতে পেলে ঘষে দেখি সেটা ঠিক না ভুল, অরিজিনাল না নকল। একটা আনঅথেন্টিক ডেটার উপর ভিত্তি করে আমাদেরকে কলঙ্কিত করে চাকরিচ্যুত করে দেওয়া হয়। আমরা সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্টে মাননীয় অনিরুদ্ধ বসু বেঞ্চে যায়, আমাদের ন্যাচারাল জাস্টিস বিঘ্নিত হয়েছে, আমাদের কথা শোনা হয়নি, এবং কোনো এক অজানা তথ্যের উপর ভিত্তি করে আমাদের নিশ্চিত চাকরি জীবনে অন্ধকার নেমে এসেছে। যথারীতি উনি আমাদের চাকরি ফিরিয়ে দেন এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে নির্দেশ দেন স্পেসিফিক যে তথ্যের উপর ভিত্তি করে আমাদের চাকরিচ্যুত করেছিলেন তার অথেন্টিসিটি প্রুভ করতে হবে, এবং যে মামলার নিরিখে এতগুলো মানুষের জীবন ও জীবিকা চলে যাওয়ার পরিস্থিতি রয়েছে সেই মামলাটা কলকাতা হাইকোর্ট আদৌ গ্রহণ করতে পারেন কিনা, এই দুটো বিষয়কে সামনে রেখে ডিভিশন বেঞ্চে পাঠানো হয়। এক অদ্ভুত পরিহাস দেখলাম, অথেন্টিসিটি প্রুভ হলো না। আমরা কি দেখলাম, অ্যাকর্ডিং টু সিবিআই রিপোর্ট, যে সিবিআই যে তথ্যটার ভিত্তিতে আমাদের চাকরিচ্যুত হলো সেইটা অথেন্টিক কিনা সিবিআই নিজে থেকে দিল্লি সিএমএসএল, সেখান থেকে হায়দ্রাবাদ সিএমএসএল সবথেকে বড় সিএমএসএল, এবং তারপর কলকাতা সিবিএসএল নিয়ে গেলেন। এবং আপনারা জেনে রাখুন, টিল নাও সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে আমরা পুনরায় চাকরিচ্যুত, টিল নাও তার রিপোর্ট আমরা কেউ দেখিনি, কোনো জায়গায় পৌঁছায়নি। এক অদ্ভুত পরিহাসের শিকার। আপনারা ক্রোনোলজিটা বোঝার চেষ্টা করুন। আজকে আমরা চাকরিচ্যুত, এক অস্পষ্ট বিভাজন রেখা আমাদের মধ্যে টেনে দেওয়া হয়েছে। একই মায়ের সন্তান 2016 এসএলএসটি আরএলএসটিতে আমরা চাকরি পেয়েছি, হঠাৎ করে যোগ্য অযোগ্যের বিভাজন রেখা টেনে দেওয়া হচ্ছে, যেখানে সুপ্রিম কোর্ট তার লাস্ট ভার্ডিক্টে এপ্রিলের 3 তারিখে বলে দিচ্ছে স্পেশাল টেন্ডেড কারা, এবং যে হার্ড ডিস্কের তথ্যটি অভিজিৎ গাঙ্গুলি
আমার মনে হয় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে খুব কমই আছে বা আছে কিনা আমার জানা নেই যে এই রায় দেওয়ার পর পুরস্কার হিসাবে বিচারপতি অবসর গ্রহণের সাথে সাথে একটা রাজনৈতিক দলের টিকিট পান এবং আজকে লোকসভার এমপি হন। পুরস্কার। তাহলে যে ডকুমেন্টসটা অথেন্টিক হলো না, সেই ডকুমেন্টসের উপর ভিত্তি করে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হলো। এবং আপনাদেরকে বলি, কলকাতা হাইকোর্টের কিছু আইনজীবী যারা মানুষের লাশের ওপর দিয়ে আমাদের এই মানে রাজ্যের রাজনৈতিক পালাবদল করতে চায়, সেই কিছু আইনজীবী কি চেয়েছিলেন আপনাদেরকে জানতে হবে। এই 2016 এসএলএসটি আরএলএসটিতে যারা নিজেদেরকে বঞ্চিত যোগ্য বলতেন, দিনের পর দিন আমরা সহমর্মিতা প্রদান করেছি তাদের প্রতি, তাদের হয়ে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে চাকরি পাইয়ে দিতে হবে। আমরা কি নিষ্ঠুর পরিহাস দেখলাম? তাদের চাকরি হলো না, এবং যখন হলো না দেখলেন, যখন ডিভিশন বেঞ্চ বলে দিলেন যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে আর কোনোভাবেই কাউকে চাকরি দেওয়া যায় না, তখন কিন্তু বিকাশবাবু এবং তার কোম্পানি উঠে পড়ে লাগলেন যে আমাদের ন্যারেটিভটাকে চেঞ্জ করাতে হবে, গোটা প্যানেলটাকে বাতিল করতে হবে। অদ্ভুতভাবে আমরা পেয়েও গেলাম সেটা। আমরা জানি না, আমরা বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে বলছি, একটা অদ্ভুত কোইন্সিডেন্ট। এবং আপনাদেরকে স্মরণ করায় যে অভিজিৎ গাঙ্গুলি আজকে মিডিয়ার সামনে এসে অনেক কথাই বলছেন, তিনি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরেও নতুন করে কমিটির কথা বলছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, সোমা দাসের চাকরি এই রায়ের পরেও টিকে থাকছে। ক্যান্সার পেশেন্ট, আমরা সমব্যথী, আমরা সমবেদনা জানাই। তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেনও, ভারতবর্ষ তথা বিশ্বের কাছে ক্যান্সার যে মহামারীর আকার নিয়েছে, এই 2016 এসএলএসটি আরএলএসটিতে বহু চাকরিজীবী মানুষ আছেন যারা এই মারণ রোগের সাথে লড়াই করে যাচ্ছে। তাদের ব্যথা নেই, তাদের যন্ত্রণা নেই। এবং আপনাদেরকে জানিয়ে রেখে আরো, এই সোমা দাসের চাকরি হয়েছিল অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের নির্দেশে এবং এক্সপায়ারি অফ প্যানেল এক্সপায়ার হয়ে যায়। আপনাদেরকে ক্রোনোলজি শোনায়। একজন আইনজীবী ফিরদৌস শামীম সুপ্রিম কোর্টে গিয়ে নাটকীয় ভঙ্গিতে বলছেন, অ্যাকর্ডিং টু এসএসসি গেজেট মতে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে 2 নম্বর কাউন্সিলিং এর পর। এবং উনি বলেন 3, 4, 5, 6, 7, 8 যতগুলো কাউন্সিলিং হয়েছে সবই এক্সপায়ার। অর্থাৎ সিস্টেমেটিক ফ্রড প্রতিষ্ঠিত করতে পেরেছেন তেনাদের মতো করে। আচ্ছা বলুন তো, গেজেট তো হঠাৎ করে এখন প্রকাশ হয়নি, 2016 এসএলএসটির আগেই গেজেট প্রকাশ হয়েছিল। তাহলে ওনার কাছে তথ্য ছিল 2 নম্বর কাউন্সিলের পর প্যানেল এক্সপায়ার হয়ে গেছে। তাহলে কেন এতদিন ধরে অভিজিৎ গাঙ্গুলি ওনাদের কাছের বলে, যিনি স্বীকার করেছেন আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে, গুরু শিষ্যের সম্পর্ক বিকাশ বাবুর সাথে, তাহলে ওনার কাছে গেছেন এবং এক্সপায়ারি প্যানেলে চাকরি নেওয়ার জন্য গেছেন, সফল হয়েছেন। সোমা দাসের মতো চাকরি পেয়েছেন, ববিতা সরকার চাকরি পেয়েছিলেন, ওনাদের লবি ওনাদের কথা মতো চাকরি দিয়েছিলেন। এক অদ্ভুত পরিহাস। আপনাদেরকে বলি, আপনারা দেখছেন বিভিন্ন প্রান্তে কান্নাকাটি করছে, হাহাকার করছে, মানুষ সমবেদনা দেখাচ্ছেন। আমাদের মধ্যেই বহুজন আছেন যারা এর পূর্বে এসএসসিতে চাকরি করতেন দীর্ঘ 10-12 বছর ধরে, এর পূর্বে প্রাইমারিতে চাকরি করতেন, অন্যান্য সেক্টরে চাকরি করতেন, তারাও কিন্তু আজকে চাকরি হারা। আপনাদের মাধ্যম দিয়ে সমাজের বৃহত্তর অংশে আমাদের বার্তা পাঠাতে চাই, এই যোগ্য অযোগ্য ন্যারেটিভ প্রদান না করে আমরা প্রত্যেকেই চাকরিচ্যুত, আমাদেরও বাঁচার অধিকার দিন। আমরা যাতে সঠিকভাবে সসম্মানে আমাদের চাকরি ফিরে পাওয়ার যাব। এবং আজকে কিছু রাজনৈতিক নেতা একটা নোংরা রাজনীতি করে আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর সভাটাকে ভণ্ডুল করতে চেয়েছিল। হঠাৎ করে পাস বিক্রি করে কিছু মানুষকে বলা হয় এই পাসের নিরিখে ঢোকা হবে, কিছু মানুষকে ঢুকতে দেওয়া হবে না। এবং এই ন্যারেটিভের ফলে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, আমরা আমাদের ফোরামের পক্ষ থেকে প্রশাসনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছি এবং প্রশাসন আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। এবং আজকের এই সভায় আমরা উপস্থিত থেকে যে আশ্বাস পেয়েছি, আমরা আগামী দিনে পুনরায় আমাদের স্কুলে গিয়ে আমরা চক ডাস্টার ধরব, আমরা টেবিলের ওপ্রান্তে আমাদের সন্তান সম ছাত্রছাত্রীদেরকে পুনরায় পঠন পাঠন করাতে পারব, এই আশা রাখছি। এবং এই বার্তা আপনাদের মধ্য দিয়ে সমাজের বৃহত্তর অংশে যাবে, এই আহ্বান জানাচ্ছি।
আপনারা যদি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট দেখেন, 3 তারিখে লাস্ট ভার্ডিক্ট, একাধিক ভার্ডিক্ট হয়েছে 2016 এসএলএসটি আরএলএসটিতে, তাহলে দেখবেন একটা জায়গায় লিখে দিচ্ছেন স্পেসিফাইড টেন্টেড। দীর্ঘ 3 বছরের এই মামলায় প্রথম একটা টার্ম যুক্ত করলেন মহামান্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, স্পেসিফাইড টেন্টেড, অর্থাৎ ওই পার্টটায় প্রতিষ্ঠিত দুর্নীতি সমগ্র অংশ সেটা স্বীকার করে নিয়েছেন। এর বাইরে কোন রকম দুর্নীতি হয়েছে বলে আমাদের জানা নেই। আমি প্রথমেই বলে গেছি, এই পরীক্ষা পদ্ধতির প্রতিটি ধাপ, প্রতিটি পর্যায়ে আমরা সসম্মানে উত্তীর্ণ হয়েছি এবং আমরা চাকরি করছি এসএসসি সার্ভারে যে ডেটাটা রয়েছে সেই ডেটার উপর ভিত্তি করে। আপনারা বলুন তো, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন রাত্রি 9টায় সিঙ্গেল বেঞ্চের অভিজিৎ গাঙ্গুলি অর্ডার দিয়েছিলেন, সেন্ট্রাল বাহিনী দিয়ে এসএসসি দপ্তরকে ঘিরে ফেলা হয়েছিল, ওনাদের এক্সপার্ট দিয়ে ওখান থেকে সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছিল। তাহলে সেই তথ্যে কোন রকম কোনো গরমিল খুঁজে পাননি, কোনো কিছুই খুঁজে পাননি। কিন্তু এখনো সেই সিবিআই বা বেশ কিছু আইনজীবী বলছেন এসএসসির কাছে, এসএসসির সার্ভারে ওএমআর আছে। আপনাদেরকে জানতে হবে, আমরা ওএমআর পরীক্ষা দিয়েছিলাম এবং অনেকেই জ্ঞাত এবং অজ্ঞাত এই পয়েন্টের উপর এই নিরীক্ষা ফেলা হয়েছে এবং হয়তো কোনো পরিকল্পনা করি। আপনাদেরকে শুধু বলবো, আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং আপনাদের মধ্য দিয়ে সমস্ত স্তরে আমরা বলতে চাই, আপনারা দয়া করে 2016 এসএলএসটি আরএলএসটির গেজেটটা পড়ুন। সেখানে কোড আনকোড লেখা ছিল, কোন রকম অনৈতিক হয়নি, আমাদের চোখে সেটা ধরে পড়েনি এবং ওখানে কোন রকম যে লুকোচুরি কোনো তথ্য আছে সেটা সিবিআই উদ্ধার করতে পারেনি। সুতরাং এসএসসি সার্ভারের যে তথ্য সেটাকে আমরা আজও অথেন্টিক মনে করি। সিবিআই সেটাকে কখনোই ভুল বলেননি, কোনো পক্ষই কোনো ভুল বলেননি এবং সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা আমাদের চাকরিটাকে কোন রকম দুর্নীতির জায়গায় রাখতে চাই না। আমরা কাল থেকে স্কুলে যাচ্ছি কিনা আপনাদেরকে বলি, এটা পুরোপুরি আমাদের মাননীয়ার কাছ থেকে আমরা আহ্বান পেয়েছি, কিন্তু বুঝতেই পারছেন আমরা একটা বিরাট শকের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন সমাজের একটা বড় অংশ, তারা, আপনাদেরকে বলি, আপনারা জানেন আমি চাকরি পাওয়াতে যাদেরকে মিষ্টি খাইয়েছিলাম, আমার চাকরি চলে যাতে সব থেকে উল্লাস তারাই করেছে। তাই মাননীয়ার আহ্বান আমাদের আছে, কিন্তু আমাদের মানসিক এবং শারীরিক, যদি স্বাভাবিকতা না পেলে পায় চাকরির জায়গাতে আমরা যাবো কিনা অবশ্যই সেটাকে ভাবনা চিন্তার মধ্যে রাখবো। কিন্তু মাননীয় বলেছেন এবং টিল নাও আমাদের যারা রেকমেন্ডেড অথরিটি এবং অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তারা কিন্তু কোনো নোটিশ জারি করেননি আমাদের ক্যান্সেলেশন বা টার্মিনেশনের নিরিখে। তাই এখনো আমরা স্কুলে যাওয়ার অধিকার রাখি আইনগত এবং নৈতিকভাবে, কিন্তু এখনো বলি যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে আমরা চাকরিচ্যুত হয়েছি, আমাদের মানসিক যে ধাক্কা, সেই ধাক্কা কাটিয়ে ওঠার জন্য আমাদের সময় দিতে হবে। আমরা স্কুলে যাবো কিনা আমরা সময় আপনাদেরকে বলে দেব। দেখুন আমাদের কাছে এভিডেন্স তো থাকার ব্যাপার নেই, কারণ আমরা ওএমআর পরীক্ষা দিয়েছিলাম, আমাদের কাছে কোনো কার্বন কপি ছিল না। এখন যেটা অনেক ক্ষেত্রে হয়, নেট সেটের ক্ষেত্রে হয় বা বিভিন্ন পরীক্ষাতে, আমি যেখানে ওএমআর সার্কেল করবো, ইঙ্ক দেবো, তার একটা প্রতিলিপি আমার কাছে পৌঁছে যায়। আমাদের এই এসএলএসটি আরএলএসটিতে ছিল না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি কোনো নেগেটিভ মার্কিং ছিল না। তাহলে একজন পরীক্ষার্থী যেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই সেখানে প্রত্যেকটা অ্যান্সার অংশগ্রহণ করবে, এটি স্বাভাবিক নিয়ম এবং প্রত্যেকেই করে এসেছে। সেইভাবেই আমরা কিন্তু আমরা মার্কস পেয়েছিলাম এবং পরবর্তী প্রক্রিয়াগুলো অংশগ্রহণ করেছিলাম। তাই ওএমআর সংক্রান্ত কি হয়েছে না হয়েছে আমাদের দিক থেকে আমরা সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে বলতে পারি, আমরা আমাদের সঠিক জায়গা থেকে আমাদের চাকরিটা পেয়েছিলাম। দেখুন কেউ একজন, আপনাদেরকে বলে রাখি, আমরা আপনাদের নিশ্চয়ই সাধারণ মানুষ যদি দেখেন বা আপনারাও দেখেন কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি, যদি লাইভ স্ট্রিমিং দেখেন আপনার প্রশ্নটাই কোড আনকোড পূর্ববর্তী যিনি চিফ জাস্টিস ছিলেন চন্দ্রচূড় মহাশয় বেঞ্চে মাননীয় অ্যাডভোকেট বিকাশ বাবু বলে যাচ্ছিলেন ফ্রড টাকাতে চাকরি পেয়েছিলেন। আপনাদেরকে ডেট জানিয়ে দেবো,
লাইভ স্ট্রিমিং খুলে দেখে নেবেন, ওনাকে চুপ করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন আপনার কাছে যদি সঠিক প্রমাণ না থাকে, কোনো ক্যান্ডিডেট টাকা দিয়ে চাকরি পেয়েছে, দয়া করে মহামান্য আদালতে এসে এই ধরনের বক্তব্য রাখবেন না, আদালতের গরিমা নষ্ট করবেন না। প্রথমত বলি, টেন্টেড না, স্পেসিফাইড টেন্টেড 1212, 6000-এর কোনো সম্পর্ক নেই। স্পেসিফাইড টেন্টেড 1212, সেই তালিকায় আমরা আসছি না, অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। নাম ডেজিগনেশন সংগঠনের নাম আচ্ছা, আমাদের সংগঠনের নাম 2016 SLST অ্যান্ড RLST শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ফোরাম। আমার নাম কমলেশ কপার, আমার স্কুল পিন্ডুই কাদম্বিনী ইন্দ্রনারায়ণ বিদ্যানিকেতন, পিংলা, পশ্চিম মেদিনীপুর। আমি একাদশ দ্বাদশের শিক্ষক। কমলেশ কপার। আচ্ছা, বলছি আপনাদের উত্তরটা আমরা অবশ্যই দেব, আপনাদের উত্তরটা অবশ্যই দেব। তো আমাদের অ্যাকচুয়ালি আমরা হ্যালো, আপনাদের উত্তরটা অবশ্যই আমরা দেব। তো আমাদের আমরা প্রায় 4-5 জন বক্তব্য রাখবো। তো আমাদের স্পেসিফিক কিছু বক্তব্য আছে, হয়তো এগুলো আপনাদেরকে বললে আপনাদের কিন্তু এই কোশ্চেনগুলোর অনেক জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি আপনাদের থেকে থাকে যে কিছু জানার, অবশ্যই আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। আমার নাম বিপ্লব বিবার, আমি বেলদা গঙ্গাধর একাডেমি বেলদা স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। অবশ্যই একাদশ দ্বাদশ স্তরের সহশিক্ষক। আপনারা সবাই জানেন যে SLST এবং RLST যে 2016 নিয়োগ সংক্রান্ত মামলা চলছে, তো এর একটা স্পেসিফিক প্যারামিটারের ওপরে কিন্তু কেসটা রয়েছে। কি সেই প্যারামিটার এবং তার গুরুত্ব কতটা, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাধ্যমে আমি সর্বস্তরে এই বার্তাটা পৌঁছতে চাই। এই বিষয়টা হয়তো আপনারা এর আগে কখনোই আপনাদের কাছে পৌঁছায়নি। বিষয়টা হচ্ছে, এই নিয়োগ সংক্রান্ত মামলায় আপনারা জানেন যে CBI ইনভেস্টিগেশন হয়েছিল। CBI বেশ কিছু তথ্য তিনি উদ্ধার করেছিলেন। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে SSCর সার্ভারের ডেটাবেসে যা ডেটা রয়েছে, এবং 2 নম্বর যেটা উদ্ধার করেছিলেন সেটা ছিল পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া ডেটা। 3 নম্বর রয়েছে নীলাদ্রি দাস, অর্থাৎ SSC যে সংস্থাকে এই এভালুয়েশন প্রক্রিয়াটা করার জন্য টেন্ডার দিয়েছিল, সেই সংস্থা হচ্ছে নাইসা। সেই নাইসার কর্ণধার ছিল এই নীলাদ্রি দাস। তো নীলাদ্রি দাসের কাছ থেকেও কিন্তু পাওয়া গেছে হার্ড ডিস্ক, তাতে রয়েছে ডেটা। তো এখন আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের ডেটা কিন্তু এখানে রয়েছে। কিন্তু আশ্চর্যকর ব্যাপার হচ্ছে যে CBI স্টিল নাও প্রায় 3 বছর হতে চললো কেসটা চলছে, হাইকোর্ট টু সুপ্রিম কোর্ট। CBI কিন্তু কখনো এর আগে নীলাদ্রি দাসের কাছ থেকে পাওয়া ডেটার প্রসঙ্গ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে উপস্থাপন করেনি। যাবতীয় তথ্য সবটাই কিন্তু রয়ে গেছে ক্রিমিনাল কোর্টে। A to Z সাপ্লিমেন্টারি চার্জশিটে ওনারা সমস্ত কিছু ডিটেলিং দিয়েছেন। তো সেটা আমরা সার্টিফাই থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো পেয়েছি, এবং সেটা অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা তুলেছি। এবারে যে বিষয়টায় নজর দেব সেটা হচ্ছে, যে ডেটাটার উপর বেশ করে আজকে যোগ্য অযোগ্য এই যে একটা বার্ডেন তৈরি করা হচ্ছে, সেই ডেটাটা হচ্ছে পঙ্কজ বানসালের ডেটা। আপনাদেরকে অবগত করাতে চাইব, এই পঙ্কজ বানসালের যে ডেটার কথা বলা হচ্ছে, হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে 3টে হার্ড ডিস্ক,
আপনাদেরকে বলবো পঙ্কজ বানসালের কাছে 2 টাইপস অফ ডেটা রয়েছে। একটা ডেটা হচ্ছে হার্ড ডিস্কের ডেটা, আর একটা হচ্ছে ওনার মেল থেকে পাওয়া ডেটা। এই দুটো ডেটার মধ্যে হার্ড ডিস্কে থাকা ডেটা নিয়েই কিন্তু যত কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। ওএমআর মিসম্যাচ যেটা বলা হচ্ছে, কি আছে এই হার্ড ডিস্কের ডেটার মধ্যে? রয়েছে ওএমআর এর জেপিজে ইমেজ কপি, যেটাকে বলছি মিরর ইমেজ। কারণ আপনারা জানেন যে অরিজিনাল কোনো কিছুই নেই, তার গেজেট অনুযায়ী এসএসসি ডিস্ট্রয় করে দিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হার্ড ডিস্কে কি রয়েছে না, জেপিজে ফরম্যাটে মিরর ইমেজ, মানে ওএমআর এর মিরর ইমেজ। আর কি রয়েছে না, ক্যান্ডিডেটের স্কোর শিট, রোল নম্বর অনুযায়ী কোন ক্যান্ডিডেটের কি মার্কস রয়েছে। তো এই মিসম্যাচ যে বলা হচ্ছে, মার্ক মিসম্যাচ, অর্থাৎ এসএসসি সার্ভারের ডেটা অ্যাজ এ একটা ক্যান্ডিডেটের যে নাম্বার রয়েছে তার উপর পঙ্কজ বানসালের সঙ্গে যদি ট্যালি করে দেখা যাচ্ছে সেই নাম্বারের মধ্যে একটা অমিল দেখা যাচ্ছে। আর এক ধরনের ডেটা রয়েছে, অ্যাকচুয়ালি সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটেই ক্লিয়ারলি মেনশন করেছে যে স্কোর অফ, মানে ক্যান্ডিডেটের স্কোর অফ ডেটা, যেটাকে বলে স্কোর, মেন স্কোর যেটার নাম দিয়েছে ডিবিএফ ফাইল। এই ডিবিএফ ফাইলে ক্যান্ডিডেটের কিন্তু সব নাম্বারও রয়েছে। দেখা যাচ্ছে ডিবিএফ ফাইলের সঙ্গে এসএসসি সার্ভার কিন্তু ম্যাচ করে যাচ্ছে, অথচ সেই ডেটা কোনো কোর্টে কিন্তু প্রডিউস করা হলো না। এটা অবান্তর ব্যাপার। তো এরপরে আসছি আমরা যে এই যে পঙ্কজ বানসালের হার্ড ডিস্কের ডেটা, আমরা বলেছি আপনাদেরকে যে 2 টাইপস অফ ডেটা রয়েছে। তো তার মধ্যে হার্ড ডিস্কের মধ্যেও রয়েছে কিন্তু 2 টাইপস অফ ডেটা। এক হচ্ছে ওএমআর মিরর ইমেজ, আর এক হচ্ছে নাম্বারের ট্যালি শিট, যেটাকে আমরা স্কোর শিট। তো আমরা এখানে আমি আপনাদের সামনে একদম তথ্য তুলে নিয়ে এসেছি যে এখানে দুটো যে ক্যাটাগরি ভাগ করে দেওয়া হচ্ছে, যে যাদেরকে মানে ফেলানো হচ্ছে মিসম্যাচ ক্যাটাগরিতে আর যাদেরকে মিসম্যাচ নয়, এমন দুটো ক্যাটাগরির মধ্যে আমরা কিন্তু এই ওএমআর গুলোকে বের করেছি। তার সবটা আমরা স্ক্রুটিনি করতে পারিনি, কারণ সেটা সম্ভব না, কয়েক হাজার। তো আমরা আপনাদেরকে স্যাম্পল হিসাবে কয়েকটা ওএমআর এর এবং ট্যালি শিট মানে স্কোর শিটগুলো সম্পর্কে আমরা কিন্তু ডিসকাস করবো, আপনাদেরকে আমরা ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা কি রয়েছে এখানে। আমি চলে যাচ্ছি আপনাদের, অ্যাকচুয়ালি যাদেরকে ওএমআর মিসম্যাচে ফেলা হচ্ছে না তাদেরও ওএমআর রয়েছে। তো সেই ওএমআর গুলোর পুঙ্খানুপুঙ্খ কি বিশ্লেষণ হয়েছে, যাচাই হয়েছে যে ওই পঙ্কজ বানসালের ডেটায় থাকা ওএমআরটা অ্যাজ এ জেনুইন অর নট। কি আছে ওএমআর না, এই যে ওএমআর গুলো আপনাদেরকে এর আগে টিভিতে দেখেছেন, বিভিন্নভাবে আপনারা মিডিয়াতে প্রচার করেছেন, এই ওএমআর গুলো বিভিন্ন ধরনের বলেছেন। তো এই যে ওএমআরটা রয়েছে, এই ওএমআরে যদি আমরা দেখি, এই ওএমআর ফিল আপের একটা প্রসিডিং আছে, একটা সিস্টেম আছে, একটা রুলস আছে। কি আছে রুলস না, এখানে 1 থেকে 5 নম্বর পর্যন্ত একটা রুলস মেনটেন করা হয়েছে যে আপনি যদি এই রুলসগুলো ঠিকঠাক ফিল আপ না করেন, এই ওএমআরটা এভালুয়েটেড হবে না অথবা ক্যান্সেল হয়ে যাবে। তো কি আছে এই রুলসে? এখানে সব থেকে ইম্পর্টেন্ট রুলস যেটা রয়েছে সেটা 4 নম্বরে রয়েছে, দ্য আইটেম নম্বর 10 and 11, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট and individual letter is mandatory, otherwise the OMR answer sheet will be treated as cancelled। যদি এই ওএমআরে দেখা যায় যে 10 নম্বর এবং 11 নম্বর কলাম ব্ল্যাঙ্ক রয়েছে, তাহলে এই ওএমআরটা কিন্তু এভালুয়েটেড হবে না, ফার্স্ট পেজেই ক্যান্সেল হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট কি আছে না, 5 নম্বরে রয়েছে, দ্য আইটেম অফ সিরিয়াল নাম্বার 1 and সিরিয়াল নাম্বার 7 each OMR answer sheet should be properly filled and shaded in appropriate box and circle, otherwise OMR sheet cannot be evaluated। এই দুটো পয়েন্ট কিন্তু খুব ক্রুশিয়াল। এই দুটো পয়েন্ট যদি কারো এরর থাকে তাহলে তার ওএমআরটা অর্থাৎ তার নাম্বার স্কোর 0। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে পঙ্কজ বানসালের ডেটাতে পাওয়া যাদেরকে মিসম্যাচ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে এবং যারা নয়, উভয়েরই ওএমআর শিট আমরা যদি স্ক্রুটিনি করি, ফলো করি, সেখানে লক্ষ্য করছি যে এই যে ওএমআর গুলো, এগুলো হচ্ছে যারা মিসম্যাচ ক্যাটাগরিতে নয়। আমরা কি দেখতে পাচ্ছি, আপনাকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখুন, আমরা একটা ডার্ক সেট করা আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু
3 নম্বর পয়েন্ট দেখছেন এবং 1 নম্বরে দেখুন রংলি ফিল আপ। এই যে ক্যান্ডিডেটের ওএমআর, এই ওএমআরটা কিন্তু ক্যান্সেল ওএমআর, এর কিন্তু কোনো স্কোর আসবে না। অথচ এই ক্যান্ডিডেটটাকে মিসম্যাচেও ফেলা হচ্ছে না এবং মিসম্যাচের বাইরে রাখা হচ্ছে, তিনি কিন্তু সার্ভিস করছেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ওএমআরটা জেনুইন অর নট। এরপরে আসি, এরকম স্যাম্পল আছে 17টা, আপনাদেরকে আমি স্যাম্পল দিলাম, এই কপিটা আপনাদেরকে দেব। এর মধ্যে হ্যাঁ অবশ্যই, এবং আমাদের এই বিষয়গুলো এসএলপিতে অ্যানেক্সারও করা রয়েছে, একদম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। এবং নেক্সট এর মধ্যে রয়েছে, ফলে আমি আর ডিটেলিংটার ভেতরে যাচ্ছি না, প্রত্যেকটা ওএমআর এর কিন্তু আপনি ডিসপুট পাবেন। আচ্ছা স্যার, আমি উত্তর, হ্যাঁ অবশ্যই আমরা এটা বলছি স্যার, আর একটা পার্ট আমি একটু ডিসকাস করে আপনাকে বলছি। তো এটা দেখলেন আমরা যারা মিসম্যাচ নয় তাদের এই ওএমআর, অথবা এই ওএমআরটা জেনুইন কিনা এটা নিয়ে আমাদের প্রশ্নচিহ্ন বরাবরই থেকে যাচ্ছে, আমরা কিন্তু বারবার কোর্টের সামনে এটা তুলেছি। এরপরে যেটা আমি দেখাবো, এটা একটা আশ্চর্যকর ব্যাপার, পঙ্কজ বানসালের ডেটার সঙ্গে, স্কোর শিটের সঙ্গে এসএসসির কোর্সশিট মিলছে না। এটাই তো মেন পয়েন্ট, এটার দ্বারাই তো মিসম্যাচ বলা হচ্ছে। সত্যি কি পঙ্কজ বানসালের কাছে থাকা ডেটা কতটা জেনুইন? পঙ্কজ বানসালের কাছে থাকা যে ওএমআর শিট এবং তার ট্যালি শিটকে আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে তার একজন ক্যান্ডিডেটের তো ওএমআর রয়েছে, তাহলে সেই ওএমআর এর যদি আমরা স্পেসিফিক দেখি, কারো ওএমআর ব্ল্যাঙ্ক, কিন্তু পঙ্কজ বানসালের ওই ট্যালি শিটে তার নাম্বার রয়েছে। মানে অবাস্তব ব্যাপার, কি করে হতে পারে? যদি পঙ্কজ বানসালের ডেটাটা জেনুইন হবে, সঠিক হবে, তাহলে তার দুটো ডেটাই ম্যাচ হবে। দেখা যাচ্ছে ওএমআর রংলি ফিল আপ শো করছে, রংলি ফিল আপ মানে তার স্কোর, অ্যাকচুয়াল স্কোর যদি ওই ওএমআরটাকে এভালুয়েটেড হতো, স্কোর হতো 0। কিন্তু পঙ্কজ বানসালের ক্যান্ডিডেট স্কোর শিটে দেখতে পাচ্ছি কারো 30, কারো 20, কারো 25। কি ব্যাপার, কি কারণে হচ্ছে এটা? তার নিজের স্কোরের ডেটা এবং ওএমআর ম্যাচ করছে না, অথচ সেই নম্বরটা দিয়ে এসএসসি সার্ভারে ম্যাচ করে বলা হচ্ছে যে মিসম্যাচ। তো এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিন্তু আমরা কোর্টে প্রডিউসও করেছি, আর্গুমেন্টের ক্ষেত্রেও আমাদের ছিল, রিটিন সাবমিশনও আমরা দিয়েছি। কিন্তু তারপরেও আমরা কিন্তু একটা মানে কি বলবো, হতাশাপূর্ণ একটা জাজমেন্ট পেলাম, যার জন্য আমরা সত্যি খুবই হতাশাবৎস। আরেকটা বিষয় বলতে চাইবো, এটা তো গেল পঙ্কজ বানসালের ডেটা। যিনি নাইসার কর্ণধার ছিলেন নীলাদ্রি দাস, তার কাছ থেকেও কিন্তু হার্ড ডিস্ক পাওয়া গেছে। তার কাছ থেকে যে মিসম্যাচের সংখ্যাটা বলা হচ্ছে সিবিআই, অ্যাকর্ডিং টু সিবিআই 150, তাহলে যেখানে পঙ্কজ বানসালে বলা হচ্ছে 4000, 5000 মিসম্যাচ, সেখানে তার কর্ণধারের কাছ থেকে পাওয়া ডেটা বলা হচ্ছে 150 মিসম্যাচ। তাহলে কোন মিসম্যাচটা সঠিক, কিভাবে এর বিচার হবে? এবং আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই যে পঙ্কজ বানসাল, আমাদের বারবার এই কোশ্চেনটা আসে, সিবিআই তার চার্জশিটে যত অ্যাকিউজ পার্সন আছে আমরা দেখেছি তাদেরকে প্রত্যেককে সিবিআই ইন্টারোগেশন করেছে অথবা তাদেরকে কাস্টাডিতে নিয়েছে। কিন্তু পঙ্কজ বানসালটা, মানে পঙ্কজ বানসাল ইনি কে? ইনি কি খুব মহান ব্যক্তি যে যাকে সিবিআই কোনো কাস্টাডিতে নিবে না? এবং তার কোনো মানে কি বলবো, তার বক্তব্যটাও মানে তিনি কে, মানে আদৌ কি তিনি ভারতীয়? মানে আমাদের প্রশ্ন চিহ্নটা থেকে যায়, আদৌ এটা কোনো মিরাক্কেল কোনো ডেটা নয় তো, যেটাকে পঙ্কজ বানসালের নাম দিয়ে চালানো হচ্ছে? মানে বারবার এই প্রশ্ন চিহ্নটা কিন্তু, এই যে প্রবলেমগুলো রয়েছে এটার দ্বারা কিন্তু আমাদের বারবার এই প্রশ্নটা মনের মধ্যে আসে। এটাই আপনারা সবার সামনে তুলে ধরলাম, আপনারাই এর বিচার করবেন। এরপরে যে বিষয়টা বলবো, দেখুন সিবিআই ইনভেস্টিগেশন করেছে, কারণ ভারতের সর্বোচ্চ ইনভেস্টিগেশন এজেন্সি, প্রত্যেকটা বিষয়ে ইনার একটা মানে এই এজেন্সির একটা গুরুত্ব রয়েছে। তো আমরা আমাদের কেসে দেখতে পাচ্ছি সিবিআই ইনভেস্টিগেশন করে যে তথ্যগুলো পেল সেগুলো কিন্তু নিজেরাই ফরেন্সিকে পাঠিয়ে দিল। কেন?
কোনো কোর্ট অর্ডার ছাড়া ওনারা কেন পাঠালো ফরেন্সিকে? তাহলে কি ওনাদের মনে প্রশ্ন চিহ্ন আছে যে এই ডেটাগুলোর অথেন্টিসিটি হয়তো নাও থাকতে পারে? তার জন্য ওনারা পাঠালেন দিল্লি, হায়দ্রাবাদ, কারণ হায়দ্রাবাদ আমাদের জানি সিএফএসএল খুব একদম ভালো সিএফএসএল। তারপরে হায়দ্রাবাদ কি করলো, রিটার্ন করে দিল, চলে এলো কলকাতা সিএফএসএল, সেখানেই থাকলো। যখন ডিভিশন বেঞ্চে কেসটা চলছিল, স্পেশাল ডিভিশন বেঞ্চে, তখন সিবিআই তরফ থেকে বলা হয়েছিল যে আমাদের হায়দ্রাবাদে পাঠিয়েছিলাম এবং হায়দ্রাবাদ সেটাকে রিটার্ন করে দিয়েছে, আমরা কলকাতা সিএফএসএল পাঠিয়েছি। রিপোর্ট কোথায়? নেই। পরবর্তী সময় দেখলাম কেসটা সুপ্রিম কোর্টে চলে গেল, সিএফএসএল রিপোর্ট কোথায়? নেই। তারপর কি হলো না, চিফ জাস্টিস বললেন তাহলে কাজ করুন, আপনারা যে ডেটাটা দিচ্ছেন পঙ্কজ বানসালে তার মেটা ডেটাটা দিন। কি এই মেটা ডেটা? না, একটা ডেটা, একটা যদি জেনুইন ডেটা হয় তার হিস্ট্রিটা রয়েছে, কবে ক্রিয়েট হয়েছে, কত এমবি, কি ব্যাপার, এ টু জেড হ্যাশ ভ্যালু, সেই ডেটার মধ্যে কিন্তু একটা ডেটার মেটা ডেটা মানে সেই ডেটার পুরো হিস্ট্রি থাকবে। একাধিকবার সুপ্রিম কোর্ট সিবিআইকে বলা সত্ত্বেও কিন্তু সিবিআই কোনো মেটা ডেটা দিতে পারেনি। এই ডেটা, যে ডেটার বেস করে আজকে হাজার হাজার ছেলে মেয়ে চাকরিচ্যুত হলো, মানে হতে চলেছে, হয়েও গেছে অলরেডি। একটা প্রশ্ন চিহ্ন তৈরি হলো আজকের এই এসএসসি সংক্রান্ত মামলার ক্ষেত্রে। কি হবে সুরাহা? এটাই আপনাদের দ্বারা সর্বোচ্চ স্তরে পৌঁছাতে চাইছি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি যথেষ্ট মানবিক এবং ওনার যে বক্তব্যগুলো আমরা পেলাম, আমরা তাতে কিন্তু খুব স্যাটিসফাইড। আগামী দিনে রাজ্য সরকারও যাচ্ছে, রাজ্য সরকার যেহেতু এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের ক্লিয়ারিটি নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, ওনারা বুঝতেই পারছেন না, তো সেই জায়গাতে ওনারা অবশ্যই ক্লিয়ারিটি চাইবেন বলেছেন সুপ্রিম কোর্টের কাছ থেকে। এবং পরবর্তী সময়ে রিভিউ পিটিশনের কথাও বলা হয়েছে। আমরাও কিন্তু আগামী দিনে আমাদের এই ন্যায় পাওয়ার জন্য আমরাও সুপ্রিম কোর্টে যাব, রিভিউ পিটিশনের ফাইল করবো আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ।